এখন আমি তোমাদের ল্যাটিসের দ্বিতীয় অংশ বলবো। আমি প্রথম অংশে মানসিক লক্ষণ বলেছি, হিংসা, ছন্দপ্রবণতা, প্রতিহিংসা পরায়ণ, অহংকার, বাচালতা আর রক্তস্রাব সাধারণত ঊর্ধ্ব দিকে বয়, নিম্নাঙ্গ ঠান্ডা, এমনকি রোদ্রে থাকলেও গরম হয় না, কিন্তু ঊর্ধ্বাঙ্গটা গরম অনুভব করে, গায়ে হাত দিলেও গরম অনুভব হয়। এই পর্যন্ত আমি বলেছিলাম। আর হ্রাস বৃদ্ধির লক্ষণে আমি ছিলাম যে ফাল্গুন মাস থেকে রোগ বৃদ্ধি হয়, রৌদ্রের তাপে রোগ বৃদ্ধি হয়, বর্ষার দিনে রোগ বৃদ্ধি হয়, গুমট গরমে রোগ বৃদ্ধি হয়। আর একটা হচ্ছে নিদ্রার মধ্যেই রোগ বৃদ্ধি হয় এবং রোগ বৃদ্ধি অবস্থায় তার ঘুম ভেঙে যায়। আমরা অনেক জায়গায় পাই নিদ্রা অন্তে, না নিদ্রা অন্তে ঠিক নয়, নিদ্রার মধ্যে ঘুম ভেঙে যায় বলেই মনে হয় যেন নিদ্রা অন্তে তার কষ্টের কথা বলতো। ঘুমের মধ্যে নানান ধরনের স্বপ্ন দেখে, নানান ধরনের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে উঠোপাটা করে জেগে ওঠে। তো মাঝে মাঝে একটা উদ্বেগ, মৃত্যু ভয় ওই স্বপ্নের মধ্যে কাজ করে। নিদ্রা অন্তে বৃদ্ধি, ঘুমের মধ্যে বৃদ্ধি, রাত্রে বৃদ্ধি, বর্ষাকালে বৃদ্ধি, মেঘলা আবহাওয়া বৃদ্ধি, গুমট গরমের বৃদ্ধি, বাম পাশ চেপে শুলে বৃদ্ধি, গলার বোতামটা এঁকে রাখলে বৃদ্ধি, স্বল্প চাপে উপশম হলেও একটু কঠিন চাপে উপশম হলেও স্পর্শে বৃদ্ধি। এই জিনিসগুলি আমি একটা ডিজিজ যখন বলবো তখন আমি বলবো। ল্যাটিসের যে মাথার যন্ত্রণা থাকে, দেখা গেল ল্যাটিসের রোগগুলি কিন্তু আমি বললাম মেনোপজ টাইমের পরেও আসে, ওই আগে যে আসে না তা কিন্তু নয়, বা কোন রকমের ডিজিজ সাপ্রেসড হওয়ার পরে আসে। তো যাই হোক, যে কোনো অবস্থায় আসুক না কেন, আমরা ল্যাটিসের একটা জিনিস দেখি, উপশম। শীতে ঠান্ডায় একটা উপশম হয়, আর একটা উপশম হচ্ছে একটু হালকা সঞ্চালন উপশম হয়, আর সব থেকে বড় উপশম হচ্ছে নির্গমনে নিবৃত্তি। এই কথাটা তোমরা মনে রাখবা। মেনস্ট্রুয়েশনের আগেকার কষ্ট, মেন্স পিরিয়ডে কষ্ট, মেন্স স্টার্ট হলে তার সমস্ত রোগগুলি থেকে মুক্তি পায়। যে কোনো রোগ হোক না কেন মুক্তি পায়, শব্দ তাৎক্ষণিক সে আরাম বোধ করে। যে কোনো নির্গমনের নিবৃত্তি, অতিরিক্ত বীর্যক্ষয় করলেও তার একটু মানসিক শারীরিক আরাম পায়, যদিও তাতে ধ্বংসের দিকে চলে যায়। এই ধরনের রোগীরা ধ্বংস প্রবৃত্তি থাকে এবং ধ্বংসের মধ্যে দিয়েই আনন্দ থাকে, ধ্বংসের মধ্যে দিয়েই আনন্দ থাকে। আমরা টিউবারকুলার মাইজামের মধ্যে পাই, যদিও টিউবারকুলার মাইজাম মানে তো একক টিউবারকুলার হয় না, সোরা সাইকো থাকে বা সোরা সিমেটিক থাকে। তো ল্যাটিসের মাথার যন্ত্রণা, ঘুম থেকে ওঠার পরেই একটা মাথার যন্ত্রণা, মাথার ঘাড়ের পেছন দিক দিয়ে শুরু হয় এবং আস্তে 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 উপরের দিকে ওঠে, এবং বিভৎস যন্ত্রণা, মাথায় হাতুড়ি মারার মতো যন্ত্রণা, নানান ধরনের অনুভূতিমূলক যন্ত্রণা। আবার যদি আমরা এই রোগীকে পর্যবেক্ষণ করি, সুন্দর করে কেস রেকর্ড করি, রোগী যদি মহিলা হয় তাহলে আমরা দেখতে পাবো ওই মেন্স পিরিয়ডে বা মেন্সের পরপরই তার মাথার যন্ত্রণাগুলি আর থাকে না। অন্য সময় মেন্সের বহু পূর্ব অবস্থায় হয়তো মেনস্ট্রুয়েশন হয়ে গেল, তার 7 দিন পর থেকে মাথার যন্ত্রণা শুরু হলো, মাঝে মাঝে হয়, মাঝে মাঝেই হয়, অনেকের প্রায়ই হয়। আমি একটা রোগী চিকিৎসা করলাম দাঁতের যন্ত্রণার মাথার যন্ত্রণা, তো সে ওই রকম জোর করে চেপে ধরলে মাথার যন্ত্রণা হয়, এই জোর করে চেপে ধরলে দাঁতের যন্ত্রণা কমে, আর মাথার যন্ত্রণা ঘুম থেকে উঠলে বৃদ্ধি হয়। তা ভদ্র মহিলাকে ল্যাটিসিস দিয়ে আমি ট্রিটমেন্ট করেছিলাম। তা আমার এখন মনে হয় যে পেশেন্টটা কি ল্যাটিসিস ছিল। পরবর্তীতে খোঁজ দিয়ে দেখি যে আদর্শ একজন ল্যাটিসিস রোগী ছিল, যার মেন্টালটা লুকায়িত ছিল, পাইনি। দেখো, মানুষের মন দুটো, মন একটা, কিন্তু বাহ্যিক পরিচয় দুটো। একটা মানুষের সাথে ব্যবহার করার সময় খুব সাধু, খুব সৎ, অমন ভদ্র লোক বা ভদ্র মহিলা, আর এ জগতে নেই, স্বরূপটা চাপা থাকে বাহ্যিক রূপ দ্বারা। এই বাহ্যিক রূপটা সরিয়ে ফেললে স্বরূপটা প্রকাশ পায়। এইটাই কিন্তু ওই ভেতরকারের প্রকৃত অর্থের রূপ যেটা, সেটাই বের করতে হয়। তা আমি বলছি
যে নিদ্রার মধ্যে যেমন বৃদ্ধি হয়, নিদ্রার পরেই বৃদ্ধি হয়, দেখো মাথার যন্ত্রণাটাও কিন্তু ঘুমের পরে বৃদ্ধি হয়। বর্ষাকালে বৃদ্ধি হয়, মেনোপজ টাইমে বৃদ্ধি হয়, যখন স্রাব কোনো নির্গমন বন্ধ থাকে, সে ফুড়া হোক, পাঁচড়া হোক বা কার্বন কল হোক, যে কোনো ধরনের স্রাব, হয়তো দুবার মলত্যাগ হয়ে গেল, বেশ শান্তি পেল দুদিন, আবার যদি কনস্টিপেশন আসে আবার কষ্ট বেরিয়ে যাবে। অন্য কষ্ট, কনস্টিপেশন কষ্ট না, তার অন্যান্য যে রোগের কষ্ট সেটা ভোগ দিতে হবে। নির্গমনে নিবৃত্তি, এই কথাটা তোমাদের সুন্দর করে মনে থাকে। এইবার বসন্তকালে, বর্ষাকালে রোগের বৃদ্ধি আমি তোমাদের বলেছিলাম, বাম পাশে চেটিসেলের বৃদ্ধি, আর রোগ লক্ষণ সাধারণত বাম পাশেই আক্রান্ত হয় এবং ডান পাশে গিয়ে সমাপ্ত হয়, ঠিক যেন লাইকোপোডিয়ামের বিপরীত। লাইকোপোডিয়ামের রোগগুলি ডান পাশে হয়, বাম দিকে পৌঁছে যায়। আর ল্যাকটেনাই নামের রোগগুলি একবার ডান পাশ একবার বাঁ পাশ, একবার ডান পাশ একবার বাঁ পাশ, ঠিক ঠিক ঘড়ির পেন্ডুলামের মতন। আমরা সাধারণত যেটা লক্ষ্য করি যে তার মাথার যন্ত্রণার পরে, মাথার যন্ত্রণার রোগীর মধ্যে আমরা দেখি নাক দিয়ে রক্ত পড়া। যদি তার নাক দিয়ে রক্ত পড়ে, এই রক্তটা কিন্তু একটু কালচে হয়। যদিও রক্তস্রাব প্রবণ রোগী এবং রক্তটা একটু কালচে হয়, চাপ চাপ জমাট বাঁধা, তা রক্তস্রাব যদি হয়ে যায় নাক দিয়ে, এপিস্টেক্সিস, তাহলে দেখা যায় যে মাথার যন্ত্রণাটা কমে গেল। এছাড়া ল্যাকিসের কিন্তু একটা গলার ব্যথা হয়, টনসিলাইটিস বা গলক্ষত, ডিপথেরিয়া। যদিও ডিপথেরিয়া নাম শুনলে মানুষ চমকে ওঠে, টনসিলাইটিস হলে অত চমকায় না, ডিপথেরিয়া নাম শুনলেই চমকে ওঠে। কিন্তু আমাদের তো রোগের নামের উপরে নির্ভর করা হয় না, আমাদের অনুভূতি, আমাদের কষ্ট, আমাদের লক্ষণ, এগুলি আমাদের প্রয়োজন। তা টনসিলাইটিস হলে দেখা যায় বাম টনসিলটা আক্রমণ করে এবং সেখানে দেখা যায় যদি সে ঢোক গেলে তাহলে তার বৃদ্ধি হয়। সে যদি শক্ত খাবার খায় তাহলে সে গলা ব্যথা অনুভব করে না। ঠিক খানিকটা ইগনেশিয়ার মতো, মনে রাখবা কিন্তু। এইবার এই গলার ব্যথাটা, এই ক্ষতটা যে কারণেই হোক না কেন, ওই নিদ্রান্তে বৃদ্ধি হবে, নির্গমনে নিবৃত্তি হবে, একটু ঠান্ডায় উপশম হবে। লাইকোপোডিয়ামের একটু ঈষৎ উষ্ণ গরম জল খেলে ভালো হয়, আর ল্যাকিসের গরম নয় ঠান্ডা নয়, একটা মধ্যম হলে ভালো হয়। এটা আমরা খেয়াল করব এবং ভোগ চিপলে বাড়ে, শক্ত খাবার খেলে খুব একটা কষ্ট অনুভব করে না। এবার গলার পরে আমরা পেটের কোনো রোগ আমরা ল্যাকিসের খুব কমই দেখি। হতে পারে লিভারের রোগ হতে পারে, তার ক্রনিক ডিসেন্ট্রি হতে পারে, বা অন্যান্য রোগ আমাদের হতে পারে, বা জ্বর, টাইফয়েড জ্বর। টাইফয়েড জ্বরে ভুল বকা, বাচালতা, বিষয়েতে বিষয়ান্তর বলা, মনে দুর্গন্ধ, দ্রুত দুর্বল ইত্যাদি থাকে। যদিও এই ধরনের কন্ডিশন অফ টাইফয়েড বা টাইফয়েড রোগ যেটা আছে, এই জাতীয় অবস্থা বর্তমান যে পৃথিবী বা বর্তমান যে আমাদের দেশের অবস্থা করেছে, এই ধরনের রোগীগুলি আমাদের কাছে এখন খুব একটা পাওয়া যাবে না। ওই ধরনের হলে ওই প্যারাসিটামলের অ্যান্টিবায়োটিক খেয়ে যদি দেহত্যাগও করে, তাহলে ওই জ্বরের নামে দোল দিয়ে মোটামুটি কাটিয়ে দিতে পারবে। আর আমাদের হাতে যদি কোনক্রমে রোগীদের একটু 19-20 হয়, তাহলে তো বুঝতেই পারছো ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। তাহলে আমরা ল্যাকিসের ঋতুস্রাব একটা বড়, ওভেরাইটিস। আমি তোমাদের ওভেরাইটিসের সময় আমি মনে হয় ল্যাকিসিস ওষুধটাকে বলেছিলাম, লেফট সাইডের ওভেরাইটিস। আমরা প্রলাপস ইউট্রাস হতে পারে, ওভেরাইটিস হতে পারে। তো সেখানেও কিন্তু আমরা ল্যাকিসের সিমটমস গুলি পাবো। বাম পাশে আক্রান্ত, দেখা গেল জামার পরে, জামার একটা স্পর্শ, কাপড়ের স্পর্শ সহ্য করতে পারে না, এরকম করে আলাদা করে রাখে। কিন্তু যদি এরকম করে একটু চেপে ধরা যায়, তাহলে কিন্তু ওই ব্যথা, তার অস্বস্তি বোধ এবং ব্যথাটার উপশম হয়। কিন্তু স্পর্শে বৃদ্ধি হয়, স্রাবে নির্গমন হয়, লেফট ওভেরিতে ব্যথা, স্রাবে
যে নির্গমন হয় সেটা কালচে খড়ের মতো কালো কালো, কিন্তু এই কালো কালো খড়ের মতন জমাট বাঁধা, এতে কিন্তু খবরদার তোমরা ল্যাগেসিস দিবা না। আমি বললাম ল্যাগেসিস মেন্টাল আর মডালিটি এই দুটো খেয়াল করবা। কোনো প্যাথোলজির উপরে নির্ভর করে ওষুধ অ্যাপ্লাই করবা না, কোনো রোগের নামকরণের উপরে নির্ভর করে ওষুধ অ্যাপ্লাই করবা না। দেখা গেল ল্যাগেসের গ্যাংগ্রিন হতে পারে, ল্যাগেসের কোন কার্বন অর্থাৎ বিষাক্ত পোড়া হতে পারে। এইবার আমরা সবসময় যেটা দেখি যে বিশ্রামের পরে বৃদ্ধি, ঘুমের মধ্যে বৃদ্ধি, স্পর্শে বৃদ্ধি, চাপে উপশম, আর এই মডালিটিসটা খেয়াল করবা, বাচালতা খেয়াল করবা, সন্দেহ প্রবণতা, হিংসা, প্রতিহিংসা, এগুলি কিন্তু তোমরা সবসময় খেয়াল করবা। অহংকার, ল্যাগেসের কিন্তু হিংসা, সন্দেহ, একটু বিশ্লেষণের ব্যাপার আছে। মানে সে যদি কাউকে একবার হিংসা করে বসে না, তাহলে কিন্তু তার থেকে মন আর কোনো মতেই ঘোরাতে পারে না। ল্যাগেসিস ওষুধের শক্তি সম্পর্কে ব্যবহারের ক্ষেত্রে ডাক্তার নীলমণি ঘটক বলছেন, সাপের বিষ থেকে ওষুধ তৈরি তো, এই জাতীয় ওষুধগুলি সাধারণত 200 শক্তি ব্যবহার করা কর্তব্য, খুব নিম্ন শক্তি ব্যবহার না করাই ভালো। আর বেশি মাত্রায় এই গভীর ক্রিয়া এবং দীর্ঘক্রিয় ওষুধগুলি বেশি মাত্রায় ব্যবহার করা কিন্তু ঠিক না। আমাদের ওষুধ যদি সত্যি সঠিক নির্বাচন হয়, 2-3 ডোজ অর্থাৎ 2-3 বার ওষুধ অ্যাপ্লাই করলেই আমরা কয়েক দিনের মধ্যে তার ক্রিয়াটা উপলব্ধি করতে পারবো। ল্যাগেসের কিন্তু পাগল আছে, প্রচন্ড পাগল আছে, হিংসা প্রবণ, গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে অন্তত পাগলামি হয়, মেনোপজ পিরিয়ডে পাগলামি হয়, কোন রোগ চাপা পড়লে পাগলামি হয়। সেখানে কি পাবো? সেখানেও কিন্তু আগে স্রাবের গোলযোগ ছিল, তার স্রাব হলে ওই টাইমটাতে ভালো থাকতো এবং কোনো ক্রমে কোনো ওষুধপত্র খেয়ে আছে সেটা চাপা পড়ে আছে। কিন্তু সেই হিংসা, সেই সন্দেহ, সেই প্রতিহিংসা পরায়ণ, এই জিনিসগুলি তার মনের মধ্যে লক্ষ্য করা যাবে। আর এইগুলি তো রোগীর মধ্যে থেকে লক্ষ্য করা যায় না, পাওয়া যায় না কেস রেকর্ডে, যে কেমন সন্দেহ, কেমন প্রতিহিংসা পরায়ণ। আমরা তো জিজ্ঞাসা করতে পারি না রোগীকে যে আপনি হিংসা কেমন আপনার মনে, আপনার সন্দেহ কেমন, এই জিজ্ঞাসা করা যায় না। এগুলি খুব অতি সন্তর্পণে জানতে হয় অন্য প্রশ্ন করে, আর বাড়ির লোকদের সাথে একটু কথা বললে জানা যায়। হোমিওপ্যাথি ডাক্তার রোগীদের ফ্যামিলির সাথে এবং রোগীর সাথে বা রোগীর ফ্যামিলির সাথে একটা আত্মীয়তা বন্ধন করে। কোন স্বার্থে জানো? কেস রেকর্ড করার সুবিধার্থে, একটা মানুষের পূর্ণ চিত্র এবং চরিত্র আবিষ্কার করার সুবিধার্থে একটু আন্তরিকতা দেখাতে হয়, তাহলে আমাদের কেস রেকর্ডটা অনেক সময় ফুলফিল হয়। তাহলে আমি কি বললাম, ডিজিজ যাই কিছু হোক না কেন, সেটা কিন্তু পরের কথা, টনসিলাইটিস হোক, মাথার যন্ত্রণা হোক, ডিপথেরিয়া হোক, বুকের কোনো কষ্ট, হৃদযন্ত্রের কোনো গোলযোগ হোক, অল্পতে হাঁটিয়ে যাওয়া হোক, তার ক্রনিক ডিসেন্ট্রি হোক, উদরময় হোক অনেক দিনের, বা দেখা গেল ফিমেল আর মেল যে কোনো রোগ হোক না কেন, ফিমেলের ক্ষেত্রে স্রাবের গোলযোগ, ওভেরাইটিস, প্রোলাপসিভ ট্রাস, সালফেনজাইটিস, ভগন্দর, গ্যাংগ্রিন, যাই হোক না কেন, এগুলি কিন্তু আমাদের বড় কথা নয়। রোগী কি ল্যাগেসিসে, আমরা ট্রিটমেন্ট করি কেমন, আমরা বলি ভালো হয়ে গেলে ডাক্তাররা বলেন ল্যাগেসিসের পেশেন্ট, লাইকোর পেশেন্ট, সালফারের পেশেন্ট, পডোফাইলামের পেশেন্ট, তারা কিন্তু বলে না যে আমি এই তোমার টাইফয়েডের পেশেন্ট দেখলাম, ফিস্টুলার পেশেন্ট দেখলাম না। ফিস্টুলার অনেক মেডিসিন আছে। আমরা যদি বলি যে ওটা লাইকোর পেশেন্ট, আগে বলি যদি লাইকোর পেশেন্ট, আর লাইকোর পেশেন্টের ফিস্টুলা হয়েছে, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যে ওই ফিস্টুলার পেশেন্টের মধ্যে লাইকোপোডিয়ামের সিমটমসটা প্রকাশিত আছে।
তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। যাই হোক, মেন্টাল সিমটমস আর মোরালিটি সিমটমস এই দুটোই কিন্তু ল্যাকিসিসের ডিসঅর্থ। শক্তির ব্যাপারে 200 ব্যবহার করলে আমার মনে হয় খুব ভালো হয়, আমি তাই করি এবং যথেষ্ট উপকার পাই। ক্রনিক ডিজিজ, বহু পুরাতন ক্রনিক ডিজিজ গুলি আমরা ট্রিটমেন্ট করি এবং এই হিংসা প্রবণ, সন্দেহ প্রবণ, প্রতিহিংসা পরায়ণ এই অবস্থাগুলি উপরে ভিত্তি করেই আমরা ট্রিটমেন্ট করি এবং ট্রিটমেন্ট করার পরে দেখা গেল এই লক্ষণগুলি অনেক অংশেই অবিলম্বিত হয়ে যায়। বা হার্টের যদি হোক না কেন খেয়াল করতে হবে। ফ্ল্যাশিং সেন্সেশনটা অবশ্যই করে খেয়াল করবা, বাচালতা খেয়াল করবা, নির্গমনে নিবৃত্তি খেয়াল করবা। দেখ ভালো করে, দরকার হলে আবার ভিডিওটা দেখবা, একবার দেখবা, দুবার দেখবা, তিনবার দেখবা। শ্রুতি এমন একটা সম্পদ যা বারবার শুনলে মনে থাকবে। তুমি 25 বার পড়লে যেটা মনে থাকবে, দুবার শুনলেই কিন্তু সেটা মনে থাকবে। ঠিক আছে, আজকের মতন থাক।